হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সিলেবাসে, সেই বাংলা কাব্য সাহিত্য থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে অবদান রয়েছে, তার কাব্য সাহিত্যে কতটা অবদান সেই সম্পর্কে কিন্তু আজকে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আলোচনাটি আমি শুরু করছি। দেখো, বলা হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান। প্রথমে আমি বলেছি, বলা হয়েছে যে রবীন্দ্রবৃত্ত থেকে যে 3 জন কবি একটা নতুন সুর নিয়ে এসেছিল, তার মধ্যে ছিল অন্যতম যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মানে এই রবীন্দ্রবৃত্ত সময় 3 জন কবি সেই সমাজে একটা নতুন সুর নিয়ে কিন্তু বাংলা কাব্য সাহিত্যের জগতে প্রবেশ করেছিল। সেই 3 জনের মধ্যে অন্যতম ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই 3 জনকে সেটাও আমরা একটু জেনে নিই। বলা হচ্ছে, দেখো, মোহিতলাল দেহবাদ নিয়ে তিনি কাব্যজগতে এসেছিলেন। তারপরে দেহবাদ এবং ভোগবাদ এই সমস্ত বিষয় নিয়ে তিনি কাব্যজগতে এসেছিলেন মোহিতলাল। 2 নম্বরে ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি যার কথা বললাম দুঃখবাদ। তারপরে রয়েছে নজরুলের বিদ্রোহ সত্তা, বাংলা কাব্যজগতে একটা নতুন চেতনা নিয়ে কিন্তু এসেছিল। এরা 3 জন কিন্তু 3টা নতুন নতুন ধরনের চেতনা কিন্তু নিয়ে প্রবেশ করেছিল। আর তার মধ্যে কিন্তু আমরা বলবো একজন উল্লেখযোগ্য কবি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেখো কি বলছে যে ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার কবি যতীন্দ্রনাথ জীবনকে দেখেছেন নির্মর্ম এবং নির্বিকার দৃষ্টিতে। আমরা দেখব তিনি ব্যক্তিগত জীবনে কর্মজীবনে আমরা দেখব তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে? আর তার যে কাব্যের বিষয়বস্তু সেগুলো সব দুঃখবাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব আর কি তিনি তুলে ধরেছেন এই জিনিসটাকে তার জীবনে। তো তাই দেখব এই যে তার ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ারের যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার জীবনকে দেখেছেন নির্মম, ঠিক আছে, নির্মহ এবং নির্বিকার দৃষ্টিতে। কি বলা হচ্ছে, যতীন্দ্রনাথের কাব্যের নামগুলি দেখলেই বোঝা যায় তিনি কোন সুর আরোপ করতে চেয়েছেন। আমরা দেখব তার যে বিভিন্ন কাব্যগুলো যে তিনি রচনা করেছেন, তার কাব্য রচনার যে কোন সুরকে তিনি অবলম্বন করেছেন সেটা কিন্তু তার কাব্যের নামগুলো দেখলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। দেখো কি বলা হচ্ছে যে জীবন যেন মরুভূমি, এই যে জীবন, এই জীবন সম্পর্কে তার যে চেতনা, মানে জীবন যেন একটা মরুভূমির মতো। কি বলা হচ্ছে, মরুভূমির মধ্যে দিয়ে ক্যাকটাস যেমন লড়াই করে বেঁচে থাকে, এই জীবনও হচ্ছে তেমন। কিন্তু জীবনের একটা সুর, ঠিক আছে, সেই সুরকে তিনি যা অনুভব করেছেন সেটা কিন্তু তার জীবনের সেই অনুভবকে কিন্তু তিনি ব্যক্ত করেছেন তার বিভিন্ন কাব্যগুলির মধ্যে। তাই বলছে যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্য আলোচনা করতে গিয়ে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, দেখো তিনি কি লিখেছেন তার কাব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন, কাব্যের বহু প্রচলিত আদর্শবাদ এবং সৌন্দর্যবোধকে তিনি সাধারণ জীবনের বাস্তব অভিজ্ঞতার মানদণ্ডে তীক্ষ্ণ স্কেল এবং নিপুণ যুক্তি শৃঙ্খলার সাহায্যে কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত করিয়াছিলেন। এটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে আছে, তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু এই বক্তব্যটা তিনি করেছেন, ঠিক আছে? তো জীবনের যে একটা অধ্যায় তিনি যেটা পার করে এসেছেন, জীবন যে একটা মরুভূমি, সেই সমস্ত বিষয় কিন্তু তিনি তার কাব্যগুলির মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখো তারপর কি বলছে, তারপরে বলা হচ্ছে, দেখো এই জায়গাটা আমি যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছি এখানে, এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তার বিভিন্ন কাব্যগুলির নাম, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে, ঠিক আছে? তো বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা দেখবো আমরা 60টি। তিনি টোটাল 60টি কাব্যগ্রন্থ কিন্তু রচনা করেছেন, ঠিক আছে? বলেছে কাব্যগুলি হচ্ছে এই যে মরুশিখা, এই দুটো কিন্তু তার এক বিখ্যাত কাব্য এগুলো, ঠিক আছে? এগুলো মনে রাখবে তোমাদের, এরকম মরীচিকা, তারপরে মরুশিখা, এগুলো কত সালে কত খ্রিস্টাব্দে রচনা হয়েছিল, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের এসে থাকে, ঠিক আছে? তো তিনি যে সমস্ত কাব্যগুলি রচনা করেছেন তার মধ্যে রয়েছে 60টা কাব্য টোটাল। একটা রয়েছে মরুচিকা, মরুশিখা, মরুমায়া, ঠিক আছে, সায়ম, দেখো শালগুলো সাইডে লেখা রয়েছে, ত্রিজমা, নিশান্তিকা। নারায়ণ গঙ্গোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যলোচনায় লিখেছেন তার ভাষা বক্তব্যে এবং উপমা অলঙ্কার চিত্রকল্পে সর্বোপরি একটি নিজস্ব দার্শনিক
যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র যুগে প্রথম বিদ্রোহ কবি আমরা দেখব। এই যে রবীন্দ্র যুগে প্রথম বিদ্রোহ কবি যিনি ছিলেন তিনি কিন্তু ছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আর তার বিখ্যাত বিখ্যাত কাব্যগুলি প্রথমে আমি বললাম মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ঠিক আছে, সায়ম, এগুলো কিন্তু তার এক একটা বিখ্যাত বিখ্যাত কাব্য। ঠিক আছে, এই সালগুলো তার সঙ্গে নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনে আসে। দেখো তারপর কি বলছে, যতীন্দ্রনাথের নৈরাশ্যবাদ কিন্তু জীবনকে নয়ার্থক দিক থেকে বিচার বিশ্লেষণ নয়, বলছে জীবনকে গভীরভাবে ভালোবাসার নামান্তর। মানে তাই বলে আমরা বলতে পারি না, মানে তিনি কাব্যর মধ্যে তার জীবনকে কিভাবে উপলব্ধ করেছে, মানে জীবনকে কি করে প্রস্তুত করেছে, মানে জীবনকে মানে বলছে যে গভীরভাবে যে আমরা বিচার বা বিশ্লেষণ করব সেটা কিন্তু জীবন না, বলছে জীবনের গভীরভাবে ভালোবাসার নামান্তর, মানে জীবনকে কীভাবে গভীরভাবে ভালোবাসা যায় সেই নামান্তর, সেই বিশেষ বিষয়গুলি কিন্তু তিনি তার কাব্যের মধ্যে আলোচনা করেছেন। ঠিক আছে, তাই বলছে জীবনের প্রতি গভীর ভালোবাসা থেকে উচ্চারিত হয়েছে এই পংক্তিগুলি। আমরা দেখব জীবনের প্রতি তার একটা গভীর ভালোবাসা, সেখান থেকে এই পংক্তিগুলি কিন্তু উচ্চারণ হয়েছে। তার কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে তার কাব্য থেকে। বলেছে জগৎ একটা হেয়ালি, যত বা নিয়ম তত অনিয়ম, গোজামিল খামখেয়ালি। খুব সুন্দরভাবে কিন্তু তার জীবন সম্পর্কে, তার জীবনের প্রতি যে গভীর ভালোবাসা, তার কাব্যের দুটি লাইন কিন্তু এখানে উদাহরণসহ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আজকের এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সাহিত্যে কতটা অবদান সে সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।